ওয়েলকাম লার্নার্স, তোমাদের সকলকে শুভ্র খান ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আরআরবি এনটিপিসির একটা পিওয়াইকিউ সেট। ঠিক আছে, তো আজকে আমরা যে সেটটা নিয়ে আলোচনা করছি, এই পরীক্ষাটি হয়েছিল তোমার 10ই জানুয়ারি 2021-এর সেকেন্ড শিফটে। ঠিক আছে, প্রথম শিফটের প্রশ্ন আমাদের আলোচনা করা হয়ে গেছে। সেকেন্ড শিফট, দেখো প্রথমেই যে প্রশ্নটি রয়েছে, গাছপালা 5টি দলে বিভক্ত, নিচের কোনটি একটি নয়? ব্রায়োফাইটস, জিমনোস্পার্ম, পেট্রিডোফাইটস নাকি প্রোটোকর্ডাটা? ঠিক আছে, দেখো যে উদ্ভিদ রয়েছে তাদেরকে 5 ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, তার মধ্যে কোনটা এই 5টি দলের মধ্যে নয় সেটা আমাদেরকে চিহ্নিত করতে হবে। তো আমি যেমনটা তোমাদেরকে বারবার বলি যে আমি উত্তর করার আগেই তোমরা কমেন্ট বক্সে উত্তর দাও, তাহলে সেক্ষেত্রে তোমাদেরই সুবিধা হবে প্র্যাকটিসের জন্য। ঠিক আছে, তো দেখো তোমাদেরকে 5 সেকেন্ড সময় দিচ্ছি উত্তরটা দেওয়ার জন্য। দেখো এখানে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে প্রোটোকর্ডাটা। ঠিক আছে, প্রোটোকর্ডাটা উদ্ভিদের একটি কিংডমের অংশ নয় বা দলের অংশ নয়। উদ্ভিদদেরকে 5টি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যালগি, একটা হচ্ছে ব্রায়োফাইটস, একটা হচ্ছে পেট্রিডোফাইটস, জিমনোস্পার্ম এবং এনজিওস্পার্ম। ঠিক আছে, এই টোটাল 5টা ভাগে ভাগ করা হয়। এই যে এলগি, এটার আরো একটা নাম রয়েছে যেটাকে বলা হচ্ছে থ্যালোফাইটস। ঠিক আছে, কি বলা হয়? থ্যালোফাইটস। থ্যালোফাইটস বোঝা গেছে। এই যে পেট্রিডোফাইটস আছে না, এরা এমন এক ধরনের উদ্ভিদ যাদের বীজ হয় না, যাদের বীজ হয় না। ঠিক আছে, জিমনোস্পার্মের মধ্যে কি থাকে? খোলা বীজ থাকে। খোলা বীজ বলতে কি মানে, সে বীজটা ঢাকানো অবস্থায় থাকে না। এবং যেটা এনজিওস্পার্ম রয়েছে, এরা কি করে? এরা ফুল ও ফল, ফল এবং ফুল, ফল বলতে কি বোঝায়? বীজকে। ঠিক আছে, উভয়ই প্রডিউস করে বা তৈরি করে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র শ্রীহরিকোটা কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু নাকি কর্ণাটক? সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র। ঠিক আছে, তো দেখো উত্তরটা হচ্ছে কি? উত্তরটা হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র রয়েছে। অন্ধ্রপ্রদেশের একটি আইল্যান্ডের নাম কি? সেটা হচ্ছে শ্রীহরিকোট্টা। ঠিক আছে, এরপর দেখো এই যে মহাকাশ কেন্দ্রটি রয়েছে, এখান থেকে চন্দ্রযান 3 লঞ্চ করা হয়েছিল। ঠিক আছে, এই মহাকাশ কেন্দ্রগুলো থেকে কি করা হয়? আমাদের যে স্যাটেলাইট বা রকেট লঞ্চ করা হয় সেগুলো এখান থেকে করা হয়। ঠিক আছে, আমাদের কয়েকটি বিখ্যাত স্পেস সেন্টার রয়েছে বা মহাকাশ কেন্দ্র রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে শ্রীহরিকোট্টা, একটা হচ্ছে বিক্রম সারাভাই স্পেস সেন্টার, একটার নাম কি? বিক্রম সারাভাই স্পেস সেন্টার। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে তোমার কেরালা তিরুবনন্তপুরম। কোথায়? কেরালা। ঠিক আছে, আরেকটা নোট করো, আরেকটা হচ্ছে তোমার ইউআর রাও স্যাটেলাইট সেন্টার। এখান থেকে কি করা হয়? স্যাটেলাইট লঞ্চ করা হয়। ঠিক আছে, এটা বেঙ্গালুরু অবস্থিত। আরেকটা হচ্ছে তোমার আহমেদাবাদে একটা রয়েছে যেটার নাম হচ্ছে তোমার স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার। অ্যাপ্লিকেশন সেন্টার আহমেদাবাদ। ঠিক আছে, এই কয়েকটা রয়েছে তোমার আমাদের মহাকাশ কেন্দ্র। টোটাল 20টা রয়েছে, তার মধ্যে এই 3টা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপর এই যে মহাকাশ কেন্দ্রগুলো রয়েছে, এটা কন্ট্রোল করে কে? ইসরো।
কে কন্ট্রোল করে? ইসরো কন্ট্রোল করে বা ব্যবহার করে, তোমরা যাই বলো, সেটা করে ইসরো। সম্পূর্ণ নাম কি? অনেক সময় আসে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ঠিক আছে, অর্গানাইজেশন। এটাকে প্রথম স্থাপিত হয় 15 আগস্ট 1969-এ। ঠিক আছে। আচ্ছা, যদি বলা হয় প্রথম হেড কে ছিল, ফার্স্ট হেড, তার নাম হচ্ছে বিক্রম সারাভাই। বিক্রম সারাভাই। বিক্রম সারাভাইকে বলা হয় ভারতীয় মহাকাশ বিজ্ঞানের জনক। ভারতীয় মহাকাশ বিজ্ঞানের জনক। আচ্ছা, বর্তমানে হেড কে রয়েছে? প্রেজেন্ট, তোমরা জানো আগে ছিল এস সোমনাথ, এখন চেঞ্জ হয়ে কি হয়েছে? ডক্টর ভি নারায়ণন। কি নাম বর্তমানে? ডক্টর ভি নারায়ণন। আচ্ছা, যদি বলা হয় ইসরোর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, সেটা হচ্ছে বেঙ্গালুরু। বেঙ্গালুরু কোন রাজ্যে? কর্ণাটক। ঠিক আছে, এগুলো কয়েকটা পয়েন্ট। তার সাথে আরো একটা জিনিস যেটা তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে ভারতীয় মহাকাশ বিজ্ঞানের জনক বলা হচ্ছে কাকে? ডক্টর বিক্রম সারাভাইকে। খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবং চন্দ্রযান 3 যখন লঞ্চ করা হয় তখন ইসরোর হেড কে ছিল? এস সোমনাথ। ঠিক আছে, এস সোমনাথ। পরবর্তী প্রশ্নটি দেখো, প্রাচীনকালে একজন ব্যক্তিকে একটি পণ্যের বিপরীতে ওজন করা হতো এবং সেই পণ্যটির সমতুল্য ওজন দান হিসাবে দেওয়া হতো। এই প্রথাকে কি বলা হতো? তুলা ভরা, জল্লিকাট্টু, থিমিথি নাকি পুলিকালি? দেখো কি বলছে, অতীতকালে, প্রাচীনকালে একজন ব্যক্তিকে একটি পণ্যের বিপরীতে ওজন করা হতো। মানে কি হতো? কোনো একজন ব্যক্তির সমান যে ওজন, ধরো একটা দান দেওয়া হচ্ছে, ধরো একটা বিয়ে বাড়িতে চলছে, তো সেখানে বলছে আমার ছেলের যত ওজন সমতুল্য তোমাকে সোনা দিতে হবে। এটা একটা ধরো পণ প্রথা এরকম। ঠিক আছে, তো কি করলো, ছেলেটাকে দাড়ি পাল্লার একদিকে বসালো এবং একদিকে তার ওজনের সমান সোনা দেওয়া হলো। এই যে পদ্ধতিটাকে, এটাকে কি বলা হতো? তুলা ভরা নাকি জল্লিকাট্টু নাকি থিমিতি নাকি পুলিকালি? ঠিক আছে, উত্তরটা করো তোমরা। আচ্ছা, এটাকে বলা হতো তোমার তুলা ভরা। দেখো, তুলা ভরার একটা ছোট্ট গল্প তোমাদেরকে বলি। ভগবান শ্রীকৃষ্ণের একটা স্টোরি রয়েছে এটা নিয়ে। তো ভগবান শ্রীকৃষ্ণের জানো তোমরা 8 জন হচ্ছে তোমার মেন স্ত্রী রয়েছে। তার মধ্যে একজনকার নাম হচ্ছে রুক্মিণী, একজনকার নাম হচ্ছে সত্যভামা। এই দুটো নাম খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো সত্যভামা তিনি নিজেকে কি মনে করতেন? তিনি মনে করতেন যে তিনি শ্রীকৃষ্ণকে প্রচুর ভালোবাসেন এবং তার থেকে বেশি কেউ ভালোবাসতে পারে না। তো একদিন নারদ, তোমরা জানো, সেই নারদ এসে করে কি করলো, সত্যভামার যে অহংকার সেটাকে ভাঙার জন্য এলো এবং তিনি বললেন যে একটা দাড়ি পাল্লায় শ্রীকৃষ্ণকে একদিকে বসানো হবে এবং একদিকে সমপরিমাণ কি দিতে হবে? সোনা দিতে হবে। যদি সেটা দিতে সক্ষম হয় সত্যভামা, তাহলে শ্রীকৃষ্ণ তার হয়ে যাবে এবং মনে করা হবে যে সে সত্যই শ্রীকৃষ্ণকে ভালোবাসে। এবং যদি তিনি না পারেন, তাহলে তখন শ্রীকৃষ্ণ কার হয়ে যাবে? নারদের হয়ে যাবে। ঠিক আছে, চিরকালের জন্য। সত্যভামা সেখানে রাজি হয়ে যায় এবং সত্যভামা কি করে, এই যে ভগবান শ্রীকৃষ্ণকে একদিকে দাড়ি পাল্লায় বসায় এবং একদিক থেকে সোনা দিতে শুরু করে। সোনা দিতেই থাকে, তবু কিন্তু শ্রীকৃষ্ণের যে ওজন তার সমান হয় না। ঠিক আছে, এবং একটা সময় সব সোনা, যে তার নিজস্ব যা সোনা ছিল বা বাকি অন্যান্য শ্রীকৃষ্ণের যে স্ত্রী ছিল তাদের সোনা এবং সমস্ত যে দ্বারকা নগরী ছিল, সেই দ্বারকা নগরীর যত সোনা ছিল সব রেখে দেওয়ার পরেও শ্রীকৃষ্ণের ওজনের সমান হয়নি। এবং তারপর আস্তে আস্তে সত্যভামা বুঝতে পারে যে ভগবান শ্রীকৃষ্ণকে কোনো কিছুর বিনিময়ে পাওয়া সম্ভব নয়। ঠিক আছে, এবং তখন নারদ সত্যভামাকে বলে যে তুমি রুক্মিণীর কাছে যাও, তোমাকে রুক্মিণী হেল্প করতে পারে এই বিষয়ে। তখন রুক্মিণী কি করলো, একটা তুলসীর পাতা এনে করে সব সোনা নামিয়ে একটা তুলসী পাতা রেখে দিল এবং দেখা গেল
যে শ্রীকৃষ্ণ তখন সেই তুলসী পাতার সমান ওজনে হয়ে গেল এবং তুলসী পাতাটাও তার থেকে ভারী। এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে ভগবান শ্রীকৃষ্ণ কোনো অর্থের বিনিময়ে বা কোনো সোনার বিনিময়ে শ্রীকৃষ্ণকে পাওয়া যায় না। শ্রীকৃষ্ণকে পেতে গেলে কি প্রয়োজন? প্রেম, ভালোবাসা, সমর্পণ প্রয়োজন। ঠিক আছে, তো এই তুলা ভরা একটা স্টোরি ছিল শ্রীকৃষ্ণকে নিয়ে, সেটাই তোমাদেরকে বললাম। এরপর দেখো জল্লিকাট্টু। জল্লিকাট্টু জানো তোমরা তামিলনাড়ুর একটা স্পোর্টস বলতে পারো, সেই যে ষাঁড়দেরকে নিয়ে। ঠিক আছে, আচ্ছা থিমিথি, এটাও তামিলনাড়ুর একটা মানে ফেস্টিভ্যাল, তামিলনাড়ুর একটা ফেস্টিভ্যাল। এখানে কি করা হয় জানো? দীপাবলির 1 সপ্তাহ আগে এখানে হয়। এখানে কি করা হয়? আগুনের ওপর খালি পায়ে হাঁটতে হয়। ঠিক আছে, আগুনের ওপর খালি পায়ে হাঁটতে হয়। এটা হচ্ছে থিমিতি, তামিলনাড়ুর একটা ফেস্টিভ্যাল। আর পুলিকালি, পুলিকালি হচ্ছে তোমার কেরালার একটা ফোক ডান্স। ফোক ডান্স, এটাকে অনেক সময় বলা হয় টাইগার ডান্স। ঠিক আছে, চলো নেক্সট দেখো কি রয়েছে। 1960 সালে 1960-তে কোন শহরে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? ইন্দাস ওয়াটার ট্রিটি বা সিন্ধু জলসন্ধি। কলকাতা, লাহোর, বোম্বাই নাকি করাচি? ঠিক আছে, তো দেখো এটার উত্তরটা করো তোমরা তাড়াতাড়ি। সিন্ধু জলসন্ধি এটা হয়েছিল তোমার ভারত এবং পাকিস্তানের মধ্যে। ভারত পাকিস্তানের মধ্যে কোথায় সিগনেচারটা হয়েছিল জানো? করাচিতে, পাকিস্তানের করাচিতে হয়েছিল। এখানে ভারতের হয়ে সিগনেচার করেছিল কে? পণ্ডিত জওহরলাল নেহরু। আর পাকিস্তানের হয়ে করেছিল আইয়ুব খান। ঠিক আছে, আইয়ুব খান। এই সন্ধি অনুযায়ী এই যে সিন্ধু নদী রয়েছে, সিন্ধু নদীর 80% জল কে ব্যবহার করবে? সেটা করবে পাকিস্তান, এবং বাকি 20% কে ব্যবহার করবে? সেটা হচ্ছে ইন্ডিয়া। এটাই মেন ট্রিটি ছিল। এখানে একটা জিনিস তোমরা মনে রাখবে, এই যে সিন্ধু জলসন্ধি রয়েছে, এটার মধ্যস্থতা মানে কোনো একটা যখন ট্রিটি করা হয় বা সন্ধি করা হয়, তখন কি হয়? একজনকে মিডিলম্যান হিসাবে থাকতে হয়। তো এখানে মধ্যস্থতা করেছিল কে? ওয়ার্ল্ড ব্যাংক। এটাও মনে রাখবে, ওয়ার্ল্ড ব্যাংক মধ্যস্থতা করেছিল। পরবর্তী প্রশ্ন, একটি বা দুই বা ততোধিক পদার্থের সমজাতীয় মিশ্রণকে কি বলে? উপাদান, সমাধান, অণু নাকি কণা? মানে একই রকমের যে পদার্থ রয়েছে তাদেরকে যদি মিশিয়ে দেওয়া হয়, সেই মিশ্রণটাকে কি বলে? সেই মিশ্রণটাকে বলে হচ্ছে তোমার সমাধান, বা এটাকে ইংরেজিতে বলে হচ্ছে সলিউশন। ঠিক আছে, নেক্সট, নিচের কোনটিতে স্বাক্ষরিত গান্ধী আরউইন চুক্তিতে বলা হয়েছিল? মানে গান্ধী আরউইনের যে চুক্তি ইরউইনের, সেই চুক্তির মধ্যে নিচের কোন কথাটি বলা হয়েছিল? সমস্ত ভারতীয় ভালো শিক্ষা পাবে, উপকূলে লবণ উৎপাদন বন্ধ হয়ে যাবে, নাকি বন্দীদের মুক্তি দেওয়া হবে না, নাকি আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করা হবে? আচ্ছা, এটা উত্তরটা করো তোমরা। দেখো উত্তরটা হচ্ছে কি, আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করা হবে। ঠিক আছে, গান্ধী ইরউইনের চুক্তি, এই যে ইনি হচ্ছেন গান্ধীজি, গান্ধী ইরউইন প্যাক্ট। আচ্ছা, এটাকে অনেক জায়গায় বলা হয় দিল্লি প্যাক্ট বা দিল্লির চুক্তি। ঠিক আছে, এই যে চুক্তিটা এটা কবে হয়েছিল জানো? এটা হয়েছিল তোমার 5ই মার্চ 1931, এই ডেটে হয়েছিল। আচ্ছা, এখানে কয়েকটা শর্ত মনে রাখবে। 1 নাম্বার শর্ত কি? এই যে উপকূলে লবণ উৎপাদন, এটা কিন্তু বন্ধ হবে না, মানে উৎপাদন হতেই থাকবে। এই চুক্তির মাধ্যমে গান্ধীজিকে এই একটা দেওয়া হয়েছিল। আরেকটা কি? আরেকটা হচ্ছে হিংসাত্মক হিংসাত্মক আন্দোলন বাদ দিয়ে
হিংসাত্মক আন্দোলন বাদ দিয়ে বাকি রাজনৈতিক বন্দীদের ফ্রি করে দেওয়া হবে বা মুক্তি দেওয়া হবে। এই এই যে মানে সমঝোতা বা চুক্তিটা হয়েছিল, এখান থেকে ভারতীয়রা কি কি পেয়েছিল? এক, যে উপকূলে লবণ উৎপাদন বন্ধ হবে না। দুই, হিংসাত্মক আন্দোলন বাদ দিয়ে বাকি রাজনৈতিক বন্দীদেরকে ফ্রি করে দেওয়া হবে। এবং আরো একটা জিনিস পেয়েছিল, সেটা হচ্ছে কি, আফিম, মদের দোকান এবং বিদেশি বস্ত্রের দোকানের বাইরে ভারতীয়রা কি করতে পারে? শান্তিপূর্ণ অনশন করতে পারে। শান্তিপূর্ণ অনশন করতে পারে, এটা পেয়েছিল কারা? এটা পেয়েছিল ভারতীয়রা। এরপর তাহলে তোমরা বলবে স্যার একটা চুক্তিতে শুধুমাত্র যে ভারতীয়রা পাবে এমনটা তো নয়, কিছু জিনিস ইংরেজরাও পেয়েছে। ঠিক সেরকম ভাবে ইরউইন কি কি পেয়েছে দেখে নাও। এক, আইন অমান্য আন্দোলন প্রত্যাহার। আন্দোলন প্রত্যাহার। আর কি পেয়েছে জানো? আরেকটা হচ্ছে যে দ্বিতীয় গোল টেবিল বৈঠকে কংগ্রেস পার্টিসিপেট করবে। ঠিক আছে, দ্বিতীয় গোল টেবিল বৈঠকে। নেক্সট, কোন প্রধানমন্ত্রী জন ধন যোজনা সূচনা করেছিলেন? জন ধন যোজনা শুরু করেছিলেন কে? রাজীব গান্ধী, মনমোহন সিং, অটল বিহারী বাজপেয়ী নাকি নরেন্দ্র মোদী? দেখো, জন ধন যোজনার আন্ডারে কি করা হয়েছিল তোমরা জানো? সে আমাদেরকে কি বলা হয়েছিল? প্রত্যেককে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে বলা হয়েছিল, মনে আছে? জিরো ব্যালেন্সে ব্যাংক অ্যাকাউন্ট, জিরো ব্যালেন্সের যে ব্যাংক অ্যাকাউন্ট, এটা খুলতে বলেছিল কে? ভারত সরকার। এবং এটাকে মানে সূচনা করেছিল কে জানো? নরেন্দ্র মোদী। কত সালে করেছিল? 28 আগস্ট 2014-তে এটাকে চালু করেছিল। এবং তার মাধ্যমেই পৃথিবীর সব থেকে বেশি যদি বলা হয় ব্যাংক অ্যাকাউন্ট কোথায় আছে, সেটা হচ্ছে ভারতবর্ষে, এই জনধন যোজনার সূচনাতে, সেই যে 15 লাখ টাকা। ঠিক আছে, এরপর দেখো এই জনধন যোজনার মূল মোটো কি ছিল বা লক্ষ্যটা কি ছিল? লক্ষ্যটা ছিল তোমার মেরে খাতা ভাগ্য বিধাতা। মেরা খাতা ভাগ্য বিধাতা, আমার খাতা ভাগ্য বিধাতা, এটাই ছিল মোটো জনধন যোজনা। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো মনমোহন সিং তিনি বর্তমানে প্রয়াত হয়েছেন এবং ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীও তিনি। তার জীবনকালে একটি খুব গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন, সেটা হচ্ছে নরেগা বা এমজি নরেগা। মানে নরেগার নাম পরিবর্তন করে কি করেছিল? মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, এটা তিনি নিয়ে এসেছিলেন। তার মাধ্যমে কি করা হয়েছিল? 100 দিনের কাজ, মনে আছে? 100 দিন। আর কি করেছিলেন তিনি? 2005 সালে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট নিয়ে এসেছিলেন। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট নিয়ে এসেছিলেন। অটল আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবে, তিনি তো প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু 1991 থেকে 96 এই সময়কাল পর্যন্ত তিনি ফাইন্যান্স মিনিস্টার হিসাবেও কাজ করেছেন। ঠিক আছে, পিভি নরসিংহ রাও এর সময়। ঠিক আছে,
এরপর অটল বিহারী বাজপেয়ী, তিনি তার জীবনকালে সব থেকে গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে 86তম সংবিধান সংশোধন। তার মাধ্যমে তিনি কি করেছিলেন, তার মাধ্যমে দুটো আর্টিকেল যুক্ত করেছিলেন, একটা হচ্ছে তোমার আর্টিকেল 21-এর এ, আর একটা হচ্ছে তোমার 51-এর এতে 11 নাম্বার যে ফান্ডামেন্টাল ডিউটি, সেখানে কি বলা হয়েছিল 6 থেকে 14 বছরের শিশুদের ফ্রি এডুকেশন, ফ্রি এডুকেশনের কথা বলেছিলেন। এবং তিনি সর্বশিক্ষা অভিযান চালু করেছিলেন, সর্বশিক্ষা অভিযান। ঠিক আছে, নেক্সট, বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান কোন দেশের? আমেরিকা, রাশিয়া, চীন নাকি ভারত? বিশ্বের দীর্ঘতম বা সব থেকে বড় রিটেন কনস্টিটিউশন কোন দেশের? এটা চোখ বুঝে উত্তর করে দেবে, সেটা হচ্ছে ভারত। ভারতের হচ্ছে সব থেকে বড় লিখিত সংবিধান। ঠিক আছে, আচ্ছা, ভারতের যে সংবিধান কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এটাতে টোটাল ভাগ কতগুলো রয়েছে? 22টা ভাগ। ঠিক আছে, টোটাল যদি বলা হয় আর্টিকেল কটি রয়েছে? 395টি। ঠিক আছে, যদি বলা হয় টোটাল শিডিউল বা অনুসূচি কটা রয়েছে? 12টি। তাহলে বুঝতে পারছো কত বড়। আচ্ছা, তোমরা চলে এসো আমেরিকা। আমেরিকাতে যে সংবিধান রয়েছে সেখানে মাত্র 7টা আর্টিকেল রয়েছে, 7টা আর্টিকেল। ঠিক আছে, রাশিয়ার আর্টিকেল রয়েছে তোমার 137টা, চীনে হচ্ছে 138টা আর্টিকেল। ঠিক আছে, তাহলে ভারতের সব থেকে বড়। ঠিক আছে, এটা হচ্ছে তোমার আমেরিকার যে সংবিধান, সে সংবিধানের ফ্রন্টের ছবিটা। ভারতের সংবিধানের ছবি তোমরা অনেকেই দেখেছো, কিন্তু যে আমেরিকা সংবিধান রয়েছে সেটা তো দেখোনি, তার কারণেই এটা দেওয়া। ঠিক আছে, নেক্সট দেখো, নিম্নোক্তদের মধ্যে কে স্বদেশী আন্দোলনের মাধ্যমে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে জঙ্গিবাদের সমর্থন করেননি? বিপিন চন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায় নাকি গোপাল কৃষ্ণ গোখলে? দেখো, এখানে যে উত্তরটা হবে সেটা তোমরা তাড়াতাড়ি করো, আমি তো এখনই বলেই দিব যে উত্তরটা কি হবে। একটা জিনিস মনে রাখবে যে ঔপনিবেশিক শাসন বলতে কি বোঝাচ্ছে? ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন। ঠিক আছে, তো জঙ্গিবাদের সমর্থন করেননি। জঙ্গিবাদ বলতে এখানে যেটাকে বোঝাইছে সেটা হচ্ছে ভায়োলেন্সকে বোঝাইছে। এখানে জঙ্গিবাদ বলতে পাকিস্তানের জঙ্গিদেরকে বোঝায়নি, ভায়োলেন্স, ভায়োলেন্সকে বোঝাচ্ছে। মানে কি, শান্তিপূর্ণ আন্দোলনের পথটা কে বেছে নিয়েছিলেন? বিপিন চন্দ্র পাল নাকি বাল গঙ্গাধর তিলক নাকি লালা লাজপত রায় নাকি গোপাল কৃষ্ণ গোখলে? দেখো, উত্তরটা হবে কি গোপাল কৃষ্ণ গোখলে। কেন কিনা, এই যে বাকি 3টা নাম রয়েছে, এনারা প্রত্যেকেই সশস্ত্র বিদ্রোহ করতে চেয়েছিলেন। তারা মনে করেছিল, দেখো, ভায়োলেন্স সবসময় খারাপ জিনিস নয়। মানে ভায়োলেন্সটা হচ্ছে এমন এমন একটা জিনিস যে তোমার কাছে হয়তো সেটা মনে হবে স্বাধীনতার পথ, অন্যের কাছে সেটা টেরোরিজম মনে হবে। যেমন আমাদের স্বাধীনতা সংগ্রামে ভায়োলেন্সকে আমরা কিন্তু জঙ্গিবাদ বলে সমর্থন করছি না। কেন করছি না? কারণ আমাদের তখন মনে হয়েছিল আমাদের দেশকে স্বাধীন করতে গেলে ভায়োলেন্স প্রয়োজন। কিন্তু আজ যখন জম্মু কাশ্মীরের মধ্যে কিছু মানুষ কি করে নিজেদেরকে স্বাধীন করার জন্য ভায়োলেন্সটা ব্যবহার করে, তখন আমরা তাকে আতঙ্কবাদী বলি। কেন বলি জানো? কারণ আমরা সেই দেশটা বা জম্মু কাশ্মীরকে দখল করে রাখিনি। জম্মু কাশ্মীর আমাদের, এবং সেখানকার মানুষদেরকে সঠিক যে ব্যবস্থা দেওয়া সেটা আমরা দিয়ে যাচ্ছি। এবং জম্মু কাশ্মীরে যে আতঙ্কবাদী দেখা দিচ্ছে, এটা কারা সৃষ্টি করছে? একটা অন্য দেশ, তার জন্য ওটাকে বলা হচ্ছে জঙ্গিবাদ বা আতঙ্কবাদ। কিন্তু আমরা যখন নিজেদের স্বাধীন করার ইচ্ছাতে বা স্বাধীন করার চেষ্টায়
ভায়োলেন্সকে বেছে নিয়েছিলাম, সেটা কিন্তু কোনো একটা অন্য দেশের উস্কানিতে নয় বা অন্য কোনো দেশের সমর্থনে নয়। আমরা নিজেদের দেশকে স্বাধীন করতে চেয়েছিলাম, একটা অন্য সাম্রাজ্যবাদ সরকার আমাদের দেশকে দখল করে রেখেছিল তার জন্য। তখন সেটাকে জঙ্গিবাদ বলাটা কিন্তু ঠিক নয়। ঠিক আছে, পাকিস্তান এখনো জঙ্গিবাদকে ব্যবহার করে অন্য দেশের মধ্যে অশান্তি সৃষ্টির জন্য। ঠিক আছে, তো দেখো, তো বিপিন চন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, এরা প্রত্যেকেই কি চেয়েছিল, যে যে শান্তিপূর্ণভাবে বা মাথা নামিয়ে স্বাধীনতা পাওয়া যায় না, স্বাধীনতা পেতে গেলে নিজেদেরকেই যুদ্ধটা করতে হয়। কিন্তু গোপাল কৃষ্ণ গোখলে তিনি মনে করতেন যে না, ভায়োলেন্সের প্রয়োজন নেই, হাত জোর করে স্বাধীনতা পাওয়া যায়। হয়তো অনেক ক্ষেত্রে সেটাও সত্য, মানে ভায়োলেন্স প্রয়োজন কি ভায়োলেন্স প্রয়োজন নেই সেটা নিয়ে একটা আলাদা তর্ক হতে পারে। যেমন মহাত্মা গান্ধী, তিনি ভায়োলেন্সে বিশ্বাস করতেন না, কিন্তু হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু আবার ভায়োলেন্সে বিশ্বাস করতেন। ঠিক আছে, তো উত্তর হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলেকে বলা হচ্ছে তোমার মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু। রাজনৈতিক গুরু এই গোপাল কৃষ্ণ গোখলে তিনি একটি সভা গঠন করেছিলেন, যেটার নাম হচ্ছে সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি। ঠিক আছে, আর গোপাল কৃষ্ণ গোখলে আমাদের পশ্চিমবঙ্গকে নিয়ে বা তৎকালীন বাংলাকে নিয়ে একটা বিশাল উক্তি দিয়েছিলেন। উক্তিটা কি একবার তোমরা, আমি লিখে দিই তারপর তোমাদেরকে বোঝাচ্ছি। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো। তার মানেটা কি বলছে, আজকে বাংলা যেটা ভাবছে গোটা ভারতবর্ষ সেটা কাল ভাববে। মানে আমরা কতটা অ্যাডভান্স ছিলাম গোপাল কৃষ্ণ গোখলের কথা অনুযায়ী। ঠিক আছে, যেটা এখন একেবারে উল্টো। নেক্সট, নিচের কোনটি ভারতের ন্যাশনাল পার্ক নয়? ঠিক আছে, একটা হচ্ছে বালপাক্রম জাতীয় উদ্যান, আনসি জাতীয় উদ্যান, একটা হচ্ছে দাচিঘাম জাতীয় উদ্যান, নাকি একটা হচ্ছে সান্দুর জাতীয় উদ্যান। তো দেখো, এই যে সান্দুর জাতীয় উদ্যান রয়েছে, এটা কিন্তু ভারতের নয়, এটা হচ্ছে পাকিস্তানে অবস্থিত। এটা পাকিস্তানে অবস্থিত। ঠিক আছে, এই যে বলপক্রম রয়েছে, এটা তোমার মেঘালয়ে অবস্থিত। এটা হচ্ছে মেঘালয়। আচ্ছা, আনিস জাতীয় উদ্যান, এটা হচ্ছে তোমার কর্ণাটকে। আর দাচিঘাম, এটা হচ্ছে তোমার জম্মু এবং কাশ্মীর, জেকে তে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। এরপর দেখো, ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া, টোটাল ভারতে রয়েছে 106টি ন্যাশনাল পার্ক। ঠিক আছে, 106টা। তার মধ্যে প্রথম যে জাতীয় উদ্যান, ফার্স্ট, সেটা হচ্ছে তোমার কি, সেটা হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক। জিম করবেট ন্যাশনাল পার্ক, এটা 1963 সালে তৈরি করা হয়। কোথায়? উত্তরাখণ্ডে। ঠিক আছে, আচ্ছা, যদি বলা হয় 106তম জাতীয় উদ্যান কোনটি, সেটা হচ্ছে রায়মোনা ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্ক, এটা কোথায় অবস্থিত? আসামে। নেক্সট, কোন সরকারি সংস্থা ভারতীয় সিকিউরিটি মার্কেটে পরিচালিত সমস্ত খেলোয়াড়দের প্রধান নিয়ন্ত্রক? সিকিউরিটি মার্কেট বলতে কি, যেখানে আমরা স্টক নিয়ে ব্যবসা করি। ঠিক আছে, বিভিন্ন
কোম্পানির যে স্টক সেটা হচ্ছে সেবি নাকি আরবিআই নাকি আইআরডিএআই নাকি নাবার্ড? দেখো সিকিউরিটি মার্কেটকে কন্ট্রোল করে কে? এটা উত্তরটা আশা করি তোমরা করতে পারবে। আগেও একবার এই টপিকটা তোমাদের সাথে আলোচনা করেছিলাম। তো সিকিউরিটি মার্কেটকে কে কন্ট্রোল করে? সেবি, আরবিআই, আইআরডিএআই নাকি নাবার্ড? তো উত্তরটা হচ্ছে সেবি। সেবি সম্পূর্ণ নাম হচ্ছে তোমার সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এই সেবি কি করে? সেবি তোমার শেয়ার মার্কেট, তারপর হচ্ছে তোমার স্টক এক্সচেঞ্জ, তারপরে ইকুইটি মার্কেট, এইগুলাকে সব কন্ট্রোল করে। ঠিক আছে, এই সেবির স্থাপনা হয়েছিল তোমার 1988-এ। 1988, ঠিক আছে। এটা স্থাপনার জন্য একটা অ্যাক্ট আনা হয়েছিল আমাদের সরকারের তরফ থেকে, সেটা হচ্ছে 1992 এর অ্যাক্ট। ঠিক আছে, তখন এটাকে কি বানানো হয়? লিগ্যাল বডি। তোমরা জানো কোন রকম যদি বিল পাস না করিয়ে কোনো কিছু স্থাপনা হয় সেটা কিন্তু লিগ্যাল বডি হয় না। এটা যেহেতু বিল পাস করে পরে তৈরি করা হয়, তার জন্য এটা লিগ্যাল বডি। আচ্ছা, যদি বলা হয় সেবির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, সেটা হচ্ছে তোমার মুম্বাইতে। মুম্বাই। আচ্ছা, প্রথম অধ্যক্ষ বা ফার্স্ট হেড কে ছিল? এটাও গুরুত্বপূর্ণ। তার নাম হচ্ছে এস.এ. দুবে। ঠিক আছে, আর প্রেজেন্ট হেড কে? প্রেজেন্টে কে রয়েছে? তার নাম হচ্ছে মাধুরী পুরী বুচ। মাধুরী, সরি মাধুরী নয়, মাধুরী। মাধবী পুরী বুচ, ঠিক আছে, বর্তমানে। এবং ইনি হচ্ছেন প্রথম মহিলা অধ্যক্ষ সেবির। এটাও কিন্তু নোট করে, ফার্স্ট মহিলা অধ্যক্ষ সেবির কে রয়েছে? মাধবী পুরী বুচ। নেক্সট, পেনিসিলিন কে আবিষ্কার করেন? চার্লস ডারউইন, আলেকজান্ডার ফ্লেমিং, গ্রেগর মেন্ডেল নাকি লুই পাস্তুর? ঠিক আছে, পেনিসিলিন এটাকে আবিষ্কার করেছিলেন কে? তোমরা আশা করি সকলেই জানো, আলেকজান্ডার ফ্লেমিং। ঠিক আছে, ব্যাকটেরিয়া ঘটিত রোগকে দূর করতে, ব্যাকটেরিয়া ঘটিত যে রোগ রয়েছে সেগুলোকে সারাতে বা কিওর করতে ব্যবহার করা হয় পেনিসিলিন। আচ্ছা, চার্লস ডারউইন তিনি কি দিয়েছিলেন? বিবর্তনবাদের তত্ত্ব। বিবর্তনবাদের তত্ত্ব। এনার একটা লেখা বইয়ের নাম কি? অন দা অরিজিন অফ স্পিসিস। অন দা অরিজিন অফ স্পিসিস, এই বইটা তিনি লিখেছিলেন। ঠিক আছে, গ্রেগর মেন্ডেল ম্যান্ডেলের সূত্র দিয়েছিল, এবং লুই পাস্তুর তিনি এই প্রথম বলেছিল যে অণুজীব, যে মাইক্রো অর্গানিজম রয়েছে, তারা কি করে? অ্যালকোহল জাতীয় যে পানীয় দ্রব্য রয়েছে সেগুলোকে পচন ধরায় বা পাচনের জন্য ব্যবহার করে, সেটা হচ্ছে অণুজীব। আচ্ছা, রেবিস ভাইরাসের ভ্যাকসিন কে আবিষ্কার করেছিল? রেবিস ভ্যাকসিন, সেটা হচ্ছে লুই পাস্তুর। আর যদি বলা হয় কলেরা ভ্যাকসিন, সেটাও কিন্তু লুই পাস্তুর। নেক্সট, বিহার ও নেপালের, বিহার
ভারতের বিহার এবং নেপালের মিথিলা অঞ্চলে কোন ভারতীয় শিল্পের চর্চা করা হয়? ভারতীয় শিল্প চর্চার ব্যবহার করা হয়। তাঞ্জোর আর্ট, কালা মেজুথু, পট্টচিত্র নাকি মধুবনী পেন্টিং? আচ্ছা, বিহার এবং নেপাল। এই প্রশ্নটা মনে হয় একবার তোমাদেরকে করিয়েছিলাম, তো উত্তরটা তোমরা চটপট বলে দাও দেখি। আচ্ছা দেখো, বিহার এবং নেপাল এই দুটার মধ্যে যে এরিয়াটা রয়েছে মিথিলা, সেখানে যে পেন্টিং ব্যবহার করা হয় সেটা হচ্ছে মধুবনী পেন্টিং, এখানকার খুব বিখ্যাত। ঠিক আছে, মধুবনী পেন্টিংটা এখানকার খুব বিখ্যাত। তাঞ্জোর আর্ট এটা হচ্ছে তোমার তামিলনাড়ু। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে কেরালা, আর এটা হচ্ছে তোমার উড়িষ্যা। আচ্ছা বলো তো, যদি বলা হয় ওয়েস্ট বেঙ্গলের শিল্প চর্চা কি বলা হয়? কালীঘাট। ঠিক আছে, নেক্সট। প্রথম মহিলা যিনি ইংলিশ চ্যানেল পেরিয়ে সাঁতার কেটেছেন তিনি কোন দেশের? একজন ভারতীয়, একজন ফরাসি, একজন ব্রিটিশ নাকি একজন আমেরিকান? প্রথমত দেখো ইংলিশ চ্যানেলটা কোথায় অবস্থিত। ইংলিশ চ্যানেল হচ্ছে ইউনাইটেড কিংডম, মানে যেটাকে আমরা ব্রিটেন বলি, এবং ফ্রান্স, এই দুটো দেশের মাঝখানে একটা জলসন্ধি রয়েছে, এই যে দেখতে পাচ্ছ, এই জলসন্ধিটাকে বলা হচ্ছে ইংলিশ চ্যানেল। ইংলিশ চ্যানেলটা কি নর্থ আটলান্টিকের ওপর অবস্থিত, দুটা দেশের মধ্যে জলসন্ধি, ইউনাইটেড কিংডম এবং ফ্রান্স, এই দুটো দেশের মধ্যে জলসন্ধিটাকে বলা হচ্ছে ইংলিশ চ্যানেল। তো এই একটা বিশাল জলসন্ধি, এই জলসন্ধিটাকে প্রথম সাঁতার কেটে পার হয়েছিলেন একজন আমেরিকান। ঠিক আছে, প্রথম সাঁতার কেটে পার হয়েছিলেন কে? একজন আমেরিকান। প্রথম মহিলা হিসাবে বলছে, হ্যাঁ, একজন আমেরিকান। তার নাম হচ্ছে গার্ডরুট এডরাল। ঠিক আছে, নামটা কি? গার্ডরুট। প্রথম মহিলা, আমেরিকান মহিলা যিনি কিনা সাঁতার কেটে পার হয়েছিলেন। এনাকে বলা হয় কুইন অফ ওয়েভস। জল তরঙ্গের রানী কাকে বলা হয়? গ্রেটরুট এডারেল। উচ্চারণটা যেহেতু তোমাদের ইংরেজি নাম, তো গার্ডরুট। ঠিক আছে, এটা হচ্ছে একজন ইংরেজ। আচ্ছা বলা হয় প্রথম ভারতীয় এবং প্রথম এশিয়ান, যদি বলা হয়, নোট লিখে রাখো, নোট, ফার্স্ট ভারতীয় বা এইখানটায় লিখে রাখো, হ্যাঁ, নোট। প্রথম ভারতীয় বা প্রথম এশিয়ার মহিলা, যিনি কিনা কি করেছিলেন, এই ইংলিশ চ্যানেলকে সাঁতার কেটে পার হয়েছিলেন, তার নামটা কি? ঠিক আছে, প্রথম ভারতীয় বা প্রথম এশিয়ার মহিলা হচ্ছে আরতি সাহা। আরতি সাহা, এই যে দেখতে পাচ্ছ, ইনি প্রথমবার সাঁতার কেটে পার হয়েছিলেন। আরেকটা জিনিস মনে রাখবে, ফার্স্ট ইন্ডিয়ান যদি বলা হয়, তার নাম হচ্ছে মিহির সেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, প্রশ্নটা একবার পড়ে নাও তোমরা মন দিয়ে। সেটা হচ্ছে কি, যে ড্যাশ প্রথম স্বাধীনতা যুদ্ধ হিসাবে পালিত হয়? 1857 সালের বিদ্রোহ, 1919 সালের রাওলাট আইন, 1855-56 সাঁওতাল বিদ্রোহ, নাকি 1861 সালের গৃহযুদ্ধ?
তো প্রথম যে স্বাধীনতা যুদ্ধ সেটাকে বলা হয় তোমার 1857 যে মহাবিদ্রোহ, ঠিক আছে, যে বা সিপাহী বিদ্রোহ রয়েছে তাকে কি বলা হয়, ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ। এবং এই 1857 বিদ্রোহকে নিয়ে একটি বই লিখেছিলেন একজন ব্যক্তি, যার নাম হচ্ছে বিনায়ক দামোদর সাভারকার। তিনি যে বইটি লিখেছিলেন তার বইটার নাম হচ্ছে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। ঠিক আছে, কে লিখেছিলেন? বি.ডি. সাভারকার, বিনায়ক দামোদর সাভারকার। নেক্সট, 1757 সালের পলাশির যুদ্ধে ব্রিটিশদের বিজয়ের পর নিচের কোন ঘটনাটি ঘটেছিল? 1757 যে পলাশির যুদ্ধ তোমরা জানো, সেই যুদ্ধে ইংরেজরা জয় হয়েছিল, মানে ইংরেজদের জয় হয়েছিল। তো তাদের জিতে যাওয়ার পর কোন ঘটনাটা ঘটেছিল? কোন নতুন ভবন ও প্রতিষ্ঠান গড়ে ওঠেনি, নাকি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য সম্প্রসারিত হয়, নাকি মাদ্রাজ, কলকাতা ও বোম্বে বন্দর শহরগুলো ধ্বংস হয়ে যায়, নাকি মায়ের উপনিবেশিক শহর থেকে মানুষ দূরে সরে যায়, নাকি উপনিবেশিক যে শহর, মাটা বাদ দাও, যে উপনিবেশিক শহর থেকে মানুষ দূরে সরে গেছে। দেখো 1757 যে পলাশির যুদ্ধ সেটা খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ এই যুদ্ধের পরেই ঠিক করা হচ্ছিল যে ভারতবর্ষের দখলটা কার থাকবে। এবং এই যুদ্ধের পর যখন ইংরেজরা জয়ী হয়ে যায় তারপর কি শুরু হয়, আসল ব্রিটিশ সাম্রাজ্যবাদ। এবং তারপর থেকে ব্রিটিশদের যে ব্যবসা সেটা কিন্তু প্রচুর পরিমাণে গ্রোথ দেখা যায় বা সম্প্রসারিত হতে দেখা যায়। নেক্সট, আধুনিক অর্থনীতির জনক কাকে বলা হয়? মনমোহন সিং, অ্যাডাম স্মিথ, অমর্ত্য সেন, যাকে জন মেনার্ড কিনস। দেখো, আধুনিক অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথকে। কাকে বলা হচ্ছে? অ্যাডাম স্মিথ। তার লেখা একটি বইয়ের নাম হচ্ছে বই, ঠিক আছে, ওয়েলথ অফ নেশন, দ্য ওয়েলথ অফ নেশন। ঠিক আছে। নেক্সট, বিশ্ব ব্রেক্সিট কে আবিষ্কার করেন? দেখো এখানে মূল প্রশ্নটা ছিল ব্রেক্সিট। ব্রেক্সিট এই শব্দটি কে প্রথম আবিষ্কার করেন? পিটার উইল্ডিং, নাইজেল ফারাজ, নাকি টমি রবিনসন, নাকি জেরার্ড বেটেন? তো প্রথমে উত্তরটা দেখে নাও। ব্রেক্সিট যে শব্দটা প্রথম ব্যবহার করেছিল কে বা প্রথম আবিষ্কার করেছিল? পিটার উইল্ডিং। এই ব্রেক্সিট শব্দটা কোথায় তোমরা ব্যবহার দেখতে হবে? দেখো একটা সংস্থা রয়েছে যার নাম হচ্ছে ইইউ বা ইউরোপিয়ান ইউনিয়ন। ইউনিয়ন তার মানে কি? ইউরোপীয় দেশগুলোকে নিয়ে একটা তোমার কমিটি, যেটা 1958 সালে গঠিত হয়। এইটা গঠিত হওয়ার জন্য একটা সন্ধি হয়েছিল যেটা বলা হচ্ছে তোমার ট্রিটি অফ রোম। রোমের সন্ধির মাধ্যমে এই ইউরোপিয়ান ইউনিয়নটা তৈরি হয়। প্রথমে এখানে 28টা মেম্বার ছিল। 28টা মেম্বার মানে কি? ইউরোপের 28টা দেশ, ঠিক আছে। তো এই ট্রিটির আন্ডারে যারা এসেছিল তাদের মধ্যে কি ছিল, যে তারা ইউরোকে কারেন্সি হিসাবে ব্যবহার করবে, আর কি তারা নিজেদের দেশের মধ্যে কোনো রকম বর্ডার রাখবে না, মানে এক দেশ থেকে আরেক দেশে তারা যাতায়াত করতে পারবে এবং খুব সহজেই ভিসা পাওয়া যাবে, ঠিক আছে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে একটা দেশ এখান থেকে এক্সিট করে, সেটা হচ্ছে ব্রিটেন। ব্রিটেন এক্সিট করে যায়, ঠিক আছে। তার জন্য একটা শব্দ আছে ব্রেক্সিট, যেটা সম্পূর্ণ নাম বিআর মানে হচ্ছে ব্রিটেন। ব্রিটেন কি করে গেল? এক্সিট করে গেল। তাহলে বর্তমানে সদস্য সংখ্যা 27টি কান্ট্রি, 27টি দেশ, এটাকে বলা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, ঠিক আছে। তো দেখো আজকে তোমাদের সাথে আমরা 10ই জানুয়ারি 2021-এর একটা এনটিপিসি প্র্যাকটিস সেট, সরি এনটিপিসি পিওয়াইকিউ সেট আলোচনা করেছি। এই প্রশ্নগুলো তোমরা যারা ভবিষ্যতে বা আগামী দিনে
এনটিপিসির পরীক্ষা বা গ্রুপ ডির পরীক্ষা বা এসএসসির পরীক্ষা বা ডাব্লিউপিকেপির পরীক্ষা দিচ্ছ, সেখানে খুব মানে কাজে লাগবে। কারণ এখন পর্যন্ত তোমাদেরকে আমি নাই নাই করেও 1000-এর উপর জিকে ক্লাস, আমি মানে জিকে প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করেছি। এরপর ভাবো এরকম ভাবে যখন ডেলি ডেলি তোমরা প্র্যাকটিস করতে থাকবে, তোমাদের প্র্যাকটিসটা কোন জায়গায় যাবে এবং কতগুলো প্রশ্নের তোমরা মালিক হয়ে উঠবে, ঠিক আছে, যার ফলে তোমাদের পরীক্ষায় খুব ভালো রেজাল্ট হবে, ঠিক আছে। তো চলো আজকে এই পর্যন্তই, পরের দিন আরো একটা নতুন তোমাদের সাথে দেখা হবে।